বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গোপালগঞ্জে ফিরছেন শেখ হাসিনা, বিদায় ডক্টর ইউনূস, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের শক্তঘাটে গোপালগঞ্জে সংঘর্ষের আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন প্রশ্ন উঠেছে বাংলাদেশে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ রিক্সা চালকের মৃত্যু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 164। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে জানিয়ে দেব গোপালগঞ্জে শনিবার 6টা পর্যন্ত থাকবে কারফিউ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জেই ফিরছেন শেখ হাসিনা, বিদায় ডক্টর ইউনূস, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের নির্বাচনের আগে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি আরও বাড়তে পারে, তার কারণ বাংলাদেশে ফেরত আসতে পারে শেখ হাসিনা। অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশে জারি, সে কারণে এবার বাংলাদেশে ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে। এছাড়া আইনশৃঙ্খলা পরিণতির অবনতি এবং শরীয়ত আইনসহ অন্যান্য সমস্যা বাড়বে বাংলাদেশে। আওয়ামী লীগের শক্তঘাটে গোপালগঞ্জের সংঘর্ষের আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন প্রশ্ন উঠেছে বাংলাদেশে। বাংলাদেশে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় 50। এখনও সেখানকার পরিস্থিতি থমথমে। নতুন করে সেখানে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি, তবে বাংলাদেশ পুলিশ সূত্রে খবর সেখানে যে কোনো গন্ডগোল হতে পারে। আগে থেকেই এমন খবর ছিল, তারপরেও কেন পরিস্থিতি এড়ানো গেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বাংলাদেশের পুলিশ বাহিনী, প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকদের কয়েকজনকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে কর্মসূচি করতে এলে তাদের বাধা দেওয়া হবে স্থির করেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপি নেতাদের মারধর এবং আটকে রাখার পরিকল্পনা করা হয়েছিল। তারপরও দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবারই ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরীও এর প্রশ্নের জবাবে বলেন, আমাদের কাছে তথ্য আছে কিছু দুষ্কৃতকারী বাইরে থেকে এসেছিল, তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছে, এমন গোয়েন্দা তথ্য আছে, আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। প্রথম আলোর প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ কর্মীরা জানিয়েছেন, গ্রাম থেকে লোক নিয়ে এসে শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল। প্রচার চালানো হয়েছিল গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে হামলা চালানো হবে, গোপালগঞ্জ জেলার নাম বদলে দেওয়া হবে বলেও গুজব ছড়িয়ে পড়ে। তারপরে আরও উত্তেজিত হয়ে ওঠেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, গোপালগঞ্জে যে ঝামেলা হতে পারে তা বুঝতে গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না, কারণ মুজিবের জেলা গোপালগঞ্জে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। হাসিনা সরকারের পতনের পর দলের নেতাকর্মীরা যখন দেশের নানা প্রান্ত থেকে পালাচ্ছেন, সেই সময় গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর হামলা করেছিল তাদের কয়েকজন। তাই পুলিশের একাংশ মনে করছে গোপালগঞ্জ নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিল, তাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। দিনভর দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। হামলা ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে, গুলি চলে বেশ কয়েক রাউন্ড। গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে 164 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে তাদেরও অনেকে আহত হয়েছে। এনসিপির অভিযোগ, হাসিনার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই অশান্তি করেছে, তাদের পদযাত্রায় হামলা চালানো হয়েছে। একটি অডিও বার্তায় হাসিনা পাল্টা বলেন, গোপালগঞ্জে এনসিপি গন্ডগোল করছে, 15 জনের গুলি লেগেছে, 7 জন নিহত। কেউ কেউ বলছে মৃত্যু সংখ্যা আরও বেশি। প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সব মানুষের কাছে আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিক্সা চালকের মৃত্যু।
গোপালগঞ্জ সদর উপজেলার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২৮ বছর বয়সী অটোরিকশা চালক রমজান মুন্সি। নিহত রমজান স্থানীয় থানাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আকবর মুন্সির ছেলে। বুধবার দুপুরে চৌরঙ্গী কোর্টের সামনে অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত একজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুলেটটার ডান হাতের কবজির ওপর ও বগলে বিদ্ধ হয় এবং শরীরের ভেতরে আটকে থাকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি। বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নাড়িয়া থানার পরিদর্শক সুরুজ উদ্দিন আহমেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার 16 জুলাই তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন, এমন একটি ছবি সাম্প্রতিক ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সুরুজ উদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন মোল্লা। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 164। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও 119 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 164 জন। 2 মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপালগঞ্জে শনিবার 6টা পর্যন্ত থাকবে কারফিউ। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে গত 16 জুলাই সংঘর্ষের পর জারি করা কারফিউর মেয়াদ ফের বাড়ানো হয়েছে। শনিবার 19 জুলাই সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক। শুক্রবার 18 জুলাই বিকেল 5:30টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সারা বাংলাকে এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার 6টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউয়ের মেয়াদ বাড়ানো হবে কিনা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।